This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীর ঘটনার 9 দিন পার আরও দুজনকে গ্রেফতার করেছে নাজার থানার পুলিশ। সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন ঘরামি। আগের দুজনের মতো তাঁদেরও নাকি ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। সঞ্জয় সন্দেশখালীর রামপুরের বাসিন্দা, আলী হোসেনের বাড়ি মিনাখায়। আর এই পর্যন্ত যে 4 জনকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে তারা যে চুনোপুটি এলাকার লোকও জানে, কিন্তু সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান তিনি কোথায়? তাজমহল বানাচ্ছে মনে হয়, তাজমহল বানানো হলে তারপরে আসবে শাহজাহান। তো শাহজাহান এখনো ধরা না পড়ায় যতটা না পুলিশের দিকে আঙুল উঠছে, তার থেকে বেশি আঙুল উঠছে শাসক দলের দিকে। রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়েই চলেছেন রাজ্যপাল। শনিবারই তো উষ্মা প্রকাশ করে বলেছেন, সন্দেশখালী কাণ্ডে কে কালপ্রিট সবাই জানে, এখন পদক্ষেপ করার সময়, সরকার অবস্থান স্পষ্ট করুক। This kind of careless indifference, lawlessness, and also implied tolerance of wrongdoing will not be tolerated. Take action, strong action, decisive action, perceptible action, and prove it to the public. There is a government here. বোস বলেছেন, সংবিধান রয়েছে, আদালত রয়েছে এবং রাজ্যপাল রয়েছেন। আইন অনুযায়ী যা করার করা হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এমন কড়া কথা তিনি আগেও বলেছেন। চাপের ঠেলায় সন্দেশখালী পুলিশ তো মাঝে একদিন লোকজনের ব্যাগ খুলেও তল্লাশি চালিয়েছিল, যেন ব্যাগের ভিতর লুকিয়ে শাহজাহানের পালানোর আশঙ্কা রয়েছে। বিরোধীদের চোখে পুলিশের এই কর্মকাণ্ড হাস্যকরই ঠেকেছে। শাহজাহানের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। শুভেন্দু এতদিন বলছিলেন শাহজাহান কোথায়, এখন শান্তনু ঠাকুর বলছেন শাহজাহানের সঙ্গে রোহিঙ্গা যোগও টেনে আনা হচ্ছে। হয়তোবা ও বাংলাদেশ মায়ানমার পালিয়ে গেছে। এই রাজ্য সরকারেরও আর ক্ষমতা নেই যে ওকে শেল্টার দেবে, কারণ ইডিকে পিটিয়েছে। ইনফরমেশন বিজেপির কাছে আছে, সেই ইনফরমেশন তারা স্টেট গভর্নমেন্টকে সাপ্লাই করছেন না কেন? বিজেপির কাছে যদি এত ইনফরমেশন থাকে তারা আমাদের দিতে হবে না, তারা বিএসএফকে সেই ইনফরমেশন দিচ্ছেন না কেন? আর সবচেয়ে বড় কথা, সে যদি বিদেশে চলে যায়, রাজ্য সরকারের তো আর কোনো রোল থাকে না, এবার পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের রোলের আন্ডারে চলে আসে। তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টকেই বা সেই তথ্যটা দিচ্ছেন না কেন? যে ফেন্সিংটা হচ্ছে না কেন? ফেন্সিংয়ের যে ল্যান্ড, সেই ল্যান্ডটা যদি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট না দেয়, তাহলে কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কি সেটাকে ওখানে মার্কিং করে বসিয়ে দিতে পারেন? তো রাজ্য সরকার ওই রোহিঙ্গাদের ঢোকাবার জন্য ওই ফেন্সিংয়ের জায়গাটা ফাঁকা রেখেছে। শান্তনু ঠাকুরের কথা শুনলেন, রোহিঙ্গা ঢোকাতেই সীমান্তে ফেন্সিংয়ের জায়গা ফাঁকা রেখেছে রাজ্য। শান্তনু একা নন, বঙ্গ বিজেপির সব নেতানেত্রীর মুখেই এখন এটাই ন্যারেটিভ। বিআই যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে উনিই বলতে পারবেন, কারণ উনি শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন 30% ভোটের জন্য। কারণ এখন যদি শেখ শাহজাহান ধরা পড়ে যায়, তাদের ওখান থেকে ওদের ভোট কেটে চলে যাবে, সেই জন্যই উনি লুকিয়ে রেখেছেন। মানে যেখানটাতে টান পড়লে একেবারে সরকারটাই পড়ে যাবে, সেই তাদেরকে রক্ষা করার জন্য রাজ্য সরকার এই কাজগুলো করছে। তাহলে সেন্ট্রাল আইবি, ইডি, সিবিআই, সেন্ট্রাল যে গোটা ফোর্স রয়েছে, রাষ্ট্রশক্তি রয়েছে, তো তারা কি করছেন? পশ্চিমবাংলায় দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে মিলেমিশে তৃণমূলের বদান্যতায় নিজেদের মতো করে আইন চালাচ্ছে। শাহজাহানকে তো সিপিএম লালন পালন করেছে, সন্দেশখালীর শাহজাহান, পরে তো সে তৃণমূলে এসেছে। বিজেপি নেতারা সবই জানেন, অথচ তারা বলছেন রাজ্য সরকার কেন খুঁজে পাচ্ছে না। বিজেপি নেতারা এটাও জানেন বিদেশে চলে গেলে রোল সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা প্রশ্ন করছেন রাজ্য সরকারকে। আবার বলছি, হাওড়া থেকে অনেকটা গাঁজা সাপ্লাই হয়েছে। তির্যক খোঁচায় দেবাংশুকে শাহজাহান ইস্যুকেই লঘু করার চেষ্টা করলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোথায় শেখ শাহজাহান? গঙ্গায় দিতে পারে এর উত্তর। ভাটপাড়ায় গঙ্গারতি করতে এসে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Sir, 9 days have gone by. Sheikh Shahjahan has not yet been arrested. What do you say? Ganga will give us the answer. রাজ্যপালের কড়া বার্তাই সার, পদক্ষেপ কোথায়? কটাক্ষ বামেদের। রাজ্যপাল তো খালি কড়া বার্তাই দিয়ে যাচ্ছে, কিন্তু ওর বার্তার কি মূল্য আছে আর ওর বার্তার কি মূল্য কে দেয়? কড়া বার্তাই দিয়ে যাচ্ছেন। পঞ্চায়েতের ভোটের সময় কড়া বার্তা দিয়েছিলেন, একটা বড় একটা কড়া বার্তা দিয়ে গেছেন, কোনো কাজের কাজ কিছু হয়নি, সবাই বুঝে গেছেন, পাড়ায় পাড়ায় ঘুরেছেন। কিন্তু পশ্চিমবাংলা রাজ্যপাল কি বলছেন তার উপর যে কিছু নির্ভর করে না, আর রাজ্যপালের বলাটাও যে ক্রমশ অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, এটা লোকে বুঝতে পারছে। বাড়িতে উদ্ধার হওয়া টাকা নিয়ে মুখ খুললেন রেশন দুর্নীতিতে ধৃত শঙ্করার্থ।
তদন্তের স্বার্থে যা যা করার ইডি তা করছে। ফরেক্সের ব্যবসার কারণে বাড়িতে টাকা জমা থাকে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। রেশন দুর্নীতির তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে, দাবি শঙ্করের। আদালতে পেশের আগে আজ স্বাস্থ্য পরীক্ষা হয় শঙ্করাঢ্যর। বিআর সিং হাসপাতালে শারীরিক পরীক্ষা হয় বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের। আপনাদের এত টাকার যে ট্রানজাকশন হয়, এটা কি আপনার দল জানতো না? আপনাদের দল কি জানতো? সব ফরেক্সে এরকম হয়। আপনার দল জানতো? এর সঙ্গে দলের দল কি আপনার দাদা শেখ শাহজাহানকে চিনতেন? শাহজাহানকে কি চিনতেন? বিজেপি কর্মীদের উপর হামলা হলে তৃণমূল নেতাদের বাড়ি সিবিআই যাবে। মুর্শিদাবাদের সভা থেকে রাহুল সিনহার হুঁশিয়ারিতে বিতর্কের ঝড়। বিজেপির কথাতেই সিবিআই চলছে প্রমাণ হলো কটাক্ষ তৃণমূলে। রাজনীতির মাঠে আক্রমণাত্মক খেলতে গিয়ে সেম সাইড গোল করে বসলেন কি রাহুল সিনহা? খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। নিজের বক্তব্য জোরালো করতে 21-এর ভোট পরবর্তী হিংসার কথাও টেনে আনলেন রাহুল সিনহা। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। রাজ্যের শাসক দলের হাতে লোপ্পা বলটাকে তুলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস। রাহুল সিনহা তৃণমূলের সেই অভিযোগ তো কার্যত মেনে নিলেন। দেখুন, বক্তব্যের জায়গা হচ্ছে, এটা শুধু রাহুল সিনহা বলেননি, এই একই কথা বিজেপির একজন সাংসদ লোকসভায় দাঁড়িয়েও বলেছিলেন। যখন একজন বিরোধী সাংসদ প্রতিবাদ করছিলেন কোনো একটা ইস্যুতে, তখন তিনি দাঁড়িয়ে বলেছিলেন, চুপচাপ बैठ जा, तुम्हारे घर में भी ইডি চলা जाएगा। অর্থাৎ চুপচাপ বসে পড়ুন, নাহলে আপনার ঘরেও ইডি চলে যাবে। অর্থাৎ যে কোনো প্রতিবাদ আন্দোলনের বিরুদ্ধে ইডি যে তাদের অস্ত্র, সিবিআই যে তাদের অস্ত্র, সেটা বিজেপির সেই সাংসদ লোকসভাতে এবং আজকে রাহুল সিনহা এই ব্যাপারটা প্রমাণ করে দিচ্ছেন। আমি কে রাহুল সিনহা? তিনি বিজেপির একজন নেতা। তিনি সালারেনা কোথায় গিয়ে বলেছেন যে বিজেপির নেতারা যেভাবে আক্রান্ত হচ্ছে তার জন্য সিবিআই তো আসবেই। আমি যেখানেই তো ধরা পড়ে যাচ্ছে। শাসক দল তো এও বলছে, সাংগঠনিক দিক থেকে এঁটে উঠতে না পেরেই এজেন্সি দিয়ে তৃণমূল সাফাইয়ে নেমেছে বিজেপি। যতই চেষ্টা করো না কেন, যাই চেষ্টা করো না কেন, বাংলার মানুষের অন্তরের মধ্যে, মনের মধ্যে যার নাম লেখা রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নাম বুঝতে কেউ পারবে না। শুধু শাসক দল কেন, রাহুল সিনহা বামেদেরও বলার সুযোগ কি করে দিলেন না? রাহুল সিনহার কথাতে পরিষ্কার হয়ে গেল, যা মানুষ বলছিল, যে তদন্তের পর তদন্ত হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে, ঠ্যাঙাত পা ধরে টানাটানি হচ্ছে, কিন্তু জাস্টিস পাওয়া যাচ্ছে না। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কি তাদের দলেরই অস্বস্তি বাড়ালেন? দেখুন, রাহুলদা যেটা বলেছেন, রাহুলদার বক্তব্য, রাহুলদা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন। সিবিআই বিজেপির কথাতেও যায় না, কংগ্রেসের কথাতেও যায় না, কারো কথাতে যায় না। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা। এবং মনে রাখবেন, এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামে কার্যত জলে গিয়েছে সরকারের কোটি টাকা। কারণ কিষাণ মান্ডি তৈরি হলেও সেখানে কৃষকরা নেই। কেন জানেন? কারণ সবটাই নাকি পরিকল্পনার অভাব। কোটি টাকা খরচ করে কিষাণ মান্ডি তৈরি, অথচ সেই বিল্ডিংই কৃষকদের কাছে ব্রাত্য। জমি আন্দোলনকে হাতিয়ার করেই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। অনেকের মতে নন্দীগ্রামের জমি আন্দোলন ক্ষমতার পালা বদলের অন্যতম চাবিকাঠি। 2013 সালে নন্দীগ্রাম 1 ব্লকের হরিপুরে তৈরি হয় কিষাণ মান্ডি। প্রায় 6.5 কোটি টাকা খরচে তৈরি হয় কৃষক বাজার। পরে আরও অর্থ বরাদ্দ করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। কৃষকদের জন্য যে বাজার, যেখানে সবজি বিক্রি হওয়ার কথা, সেই বাজার এখন খা খা।
কৃষি মান্ডি। আজকের বিগত 8-10 বছর ধান দেওয়া হচ্ছে, কোনো পরিষেবা থাকে না, আর না কৃষি বাজার নেই। এমনি এই ধানের সময় ধান কৃষক মান্ডিতে এই ধানটাই লওয়া হয়। এখানে সবজি মান্ডি বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু সবজিটা হয়েছিল বন্ধ হয়ে গেছে। কৃষকরা জানিয়েছেন কঙ্কালসার এই বিল্ডিং এ সহায়ক মূল্যে ধান বিক্রি হয়, কিন্তু কেন সবজি বিক্রি করতে আসেন না কৃষকরা? তাদের দাবি, ওখানে সবজি কিভাবে নিয়ে যাব? এখান থেকে আমার বাড়ি মান্ডিতে 20 থেকে 25 কিলোমিটার। সেই 25 কিলোমিটার ক্যারিং কস্ট যে পড়ে যাবে, আমি তো 20 কিলো বেগুন নিয়ে গেলাম, ওখানে যে কস্ট পড়ে যাবে, সেখানে আমার লাভ্যাংশ নিয়ে আমি বাড়ি ফিরে আসবো, ওটা আমার হবে না। শুধু কৃষকরাই নন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও বলেছেন, মেদিনীপুর জেলার অনেক কিষাণ মান্ডিগুলো এমন একটা জায়গাতে তৈরি হয়েছে যেখানে লোকেশনের অভাবে কৃষক বাজারগুলো বন্ধের পথে। আগামী দিনে সেই কৃষক বাজারগুলোকে আবার নতুন করে সচল করতে হবে, কৃষকদেরকে বাজারমুখী করতে হবে, তার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। প্রশাসন বলছে ভুল হয়েছে, কৃষকরা বলছেন এখন এমন হয়ে গেছে শুধু রাজনীতি, ভোট নীতি এইসব নিয়েই ব্যস্ত থাকেন। মমতা ব্যানার্জি কৃষকদের প্রতি কোনো পরিকাঠামো তৈরি করেননি। উনি যে মান্ডিতে দেওয়া হয়, মান্ডিটাই ভাঙাচুরা হয়ে পড়ে আছে। উনি কি সবজির কথা বলেন, উনি কি মান্ডিতে সবজি নিয়ে যাওয়ার কথা বলেন? আর কৃষাণ মান্ডির এই হাল দেখে বিরোধীদের কটাক্ষ, ধ্বংসের দিকে গেছে, লোক দেখানো উন্নয়ন হয়েছিল, যা পেট ভরেছে তৃণমূলের নেতারা। ফলে কৃষাণ মান্ডির যা অবস্থা, যা ভগ্নাবশেষ, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে এর বাইরে যাবে না, তাই ঘটছে। কর্মতীর্থ থেকে কিষাণ মান্ডি, জনগণের করের টাকায় তৈরি হয়েছে একের পর এক বিল্ডিং, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে কুছ পানে কে লিয়ে কুছ খোনা জরুরি হ্যায়। আসলে এবার যে যুবকের কথা বলবো, ধূপগুড়ি, তিনি কি পেয়েছেন ঠিক জানি না, কিন্তু যার জন্য বা যাকে তিনি হারিয়েছেন তার জন্য একটা বিশাল প্রাপ্তির জগৎ রেখে দিয়ে গিয়েছেন। ভালোবাসা যেখানে সত্যি বাঁধ মানেনি। খবরের কাগজের পাতা হোক বা নিউজ চ্যানেলের পর্দা, ত্রিকোণ প্রেম ও তার ভয়াবহ পরিণতির খবর প্রায় রোজই দেখতে বা শুনতে হয় আমাদের। তুলনা হয় মার্ডার বা আনফেথফুল সিনেমার সঙ্গে। ধূপগুড়িতেও একটা লাভ ট্রায়াঙ্গেলের খবর রয়েছে, তবে সেখানে ভয়াবহ পরিণতি নেই, আছে ভালোবাসা। আর তাই তো স্ত্রীর ইচ্ছেকে সম্মান জানিয়ে প্রেমিকের হাতে স্ত্রীর হাত তুলে দিলেন স্বামী নিজেই। হোক নিজের মন খারাপ, যাকে ভালোবেসেছেন সে যে ভালো থাকবে। গ্রামের সাধারণ মানুষ, বয়সও মোটে 24 বছর, পেশায় টোটো মেকানিক। বছর 5 আগে ভালোবেসে বিয়ে করেছিলেন, 5 বছরের সংসার, আছে বছর 3 ছেলে। কিন্তু দাম্পত্যের চোরাগলিতে ভালোবাসা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। এর মাঝেই স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে স্ত্রীর। স্বামী চেয়েছিলেন স্ত্রী তার কাছেই থাকুক, কিন্তু স্ত্রীর যে মন ছিল না, তাই জোর করে ভালোবাসার অধিকার দেখাতে চাননি বছর 24-এর যুবক। ত্রিকোণ প্রেমে ভিলেন নয়, বরং হিরোর ভূমিকায় সে। সবাইকে সামনে রেখে চুক্তিপত্রে সই করে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। অনেকটা 90s-এর হাম দিল দে চুকে সনম সিনেমার গল্পের মতো। সেখানে ঐশ্বরিয়াকে সলমানের হাতে তুলে দিয়েছিলেন স্বামী অজয় দেবগন। তবে সিনেমার শেষ বেলায় একটা টুইস্ট ছিল, সলমান ঐশ্বরিয়াকে আবার ফিরিয়ে দিয়েছিলেন অজয়ের কাছে, কিন্তু বাস্তবের গল্পে সেই টুইস্ট নেই। ও থাকবে না আমার সাথে। তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ থাকবে না, আমি বলছিলাম থাকবে না। যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত হয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে, ওর হাতেই তুলে দিলে শেষ পর্যন্ত। কোনো সম্পর্ক আছে আমার। কতদিন থেকে সম্পর্ক? 1 বছর। এখন কি করতে যাচ্ছ? তোমার স্বামীর উপর কি কোনো দাবি দাবা থাকবে এরপরে? আমার কোনো দাবি থাকবে না। কার উপরে?
আমার হাজবেন্ডের উপর। এখন কি করতে চাচ্ছিস? আমি নিজে স্বেচ্ছায় নিচ্ছি। কতদিন থেকে সম্পর্ক? 8 মাস। রিয়েল লাইফে ত্রিকোণ প্রেমের প্রতিটা চরিত্রের নাম আমরা জানি, কিন্তু কারো নামই প্রকাশ করছি না। ওদের তিনজনের একটাই নাম, ভালোবাসা। ওদের বাড়ির মানুষ এই সিদ্ধান্তকে কিভাবে দেখবেন আমরা জানি না সমাজ কিভাবে ব্যাখ্যা করবে এই ত্রিকোণ প্রেমকে। আমরা শুধু জানি ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, অপ্রাপ্তিও। হেরে যাওয়ার আরেকটা নামও যে ভালোবাসা, যেখানে চাওয়া আছে পাওয়া নেই। তাই তো কবির সুমনের গানের ভাষায় বললে, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। শুধু গঙ্গাসাগরে নয়, মকর স্নানের অপেক্ষায় বীরভূমের জয়দেব। সেখানেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থী থেকে পর্যটক। জমে উঠেছে অজয় তীরে বাউল ফকিরের আড্ডা। মকর সংক্রান্তি মানে শুধু পুণ্য স্নান নয়। মকর সংক্রান্তি তিথিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বসে মেলা, যার মধ্যে অন্যতম বীরভূমের প্রাচীন জয়দেব মেলা। প্রায় 300 বছর ধরে অজয় নদের পাড়ে এই মেলার আয়োজন করা হচ্ছে। রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের অন্যতম শিষ্য বাউল দাসের স্মৃতির উদ্দেশ্যে শুরু হয়েছিল এই মেলা। এবছরও মেলায় ভালো রকম ভিড়ের সম্ভাবনা রয়েছে। বসবে 200-রও বেশি গানের আখড়া। সব রকমভাবে প্রস্তুত জেলা পুলিশ প্রশাসন। ঘুরছে পুলিশ কুকুর। সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর। রয়েছে মেডিকেল টিম, দমকল, অস্থায়ী শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কবি জয়দেবের ধাম অর্থাৎ জয়দেব কিঁদুলিতে। প্রত্যেক বছরের মতো পূর্ণ স্নান করার জন্য মকর সংক্রান্তিতে যেমন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে, এবছরও জেলা তথা রাজ্যের একাধিক জায়গা থেকে প্রচুর মানুষই কিন্তু এখানে আসছেন, পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। দুর্গাপুর থেকে এসেছি, তো সারা দিন রাত এখানে থাকবো। আর এখানে তো বাউল গানের অনেক আখড়া আছে, তো এখানে বাউল গান শুনে ভোরবেলায় পুণ্য স্নান করে তারপরে যাব। কারণ অজয় কাটোয়া থেকে রাতের মধ্যে ভেঙে অজয়ের সঙ্গে গঙ্গা যোগ হয়েছে। ওই দিন থেকে ঘোষণা হয়েছে যে এখানে চান করে সেই গঙ্গার ফলই পাওয়া যায়। কালকে করবো তো স্নান, পূর্ণ স্নান। হ্যাঁ, ভোরবেলায়। এই কনকনে ঠান্ডায়? হ্যাঁ, কনকনে ঠান্ডায় ওটা আবার করতেই হবে। আমি গঙ্গাসাগরেও করেছি, এখানেও করব। এক কথায় বলা যায় জয়দেব কিঁদুলির এই মেলা প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু জমে উঠবে আগামীকাল থেকে, সেটা বলার কোনো ভাষা রাখে না বা জায়গা থাকে না। 18ই জানুয়ারি পর্যন্ত চলবে জয়দেব মেলা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।